সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। এবং আজকে আপনাদের সঙ্গে কলি এবং এমদাদ আছি। আজকে যেহেতু মে দিবস এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, আজকে আমরা একজন অতিথিকে সঙ্গে নিয়ে ফিরবো যখন ফিরবো, এবং আমরা ঠিক কথা রাখতে চাই আমরা জানি যে সকালের বাংলাদেশে আমরা যেটা করি ওই দিনটার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, সারা দিনটা যেন আপনার ভালো যায় এরকম। আমরা আগেই জানিয়েছি মহান মে দিবস এটা সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে এবং শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয়। মূলত বিশ্বের অনেকগুলো দেশে এই মানে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। আমরা এই দিবসে কথা বলার জন্য একজন অতিথিকে আমাদের সাথে আজকে আনার সুযোগ নিয়েছি। তিনি তাসলিমা আক্তার, তিনি অনেকের কাছে পরিচিত মুখ। আমরা তাসলিমা আপার সাথে কথা বলতে চাই। আপা, শুভ সকাল, কেমন আছেন? আপনার দিনটা সাধারণত কিভাবে শুরু করেন? শুভ সকাল আপনাদেরকেও। দিন শুরু হয় এক এক দিন এক একভাবে, কাজের উপর নির্ভর করে, মানে কি কাজ করব সেগুলো ভেবেই আসলে দিন শুরু হয়। ধন্যবাদ আপনাকে। আর এই যে দিনের শুরুটাই আমরা এই প্রশ্নটাই আসলে করে থাকি সব অতিথিকে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, যে কারণে আজকে আমরা একত্রিত হয়েছি, আপনার সাথে কথা বলতে চাই, অনেক কিছুই জানতে চাই। আজকে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসের তাৎপর্য সম্পর্কে আমরা অনেকেই জানি, গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি। আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, যেমনটি আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে আজকে আছেন তাসলিমা আক্তার, তিনি সভাপ্রধান গার্মেন্টস শ্রমিক সংহতি বিশ্বজুড়ে। আজকের এই যে গুরুত্বপূর্ণ দিনটা, সেই দিনটার তাৎপর্য সম্পর্কে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে, তার সঙ্গে কথা বলবো। আপা, যেমনটি বলছিলাম যে আজকের দিনের তো আলাদা একটা তাৎপর্য রয়েছে, একটা গুরুত্ব রয়েছে। আপনি একজন শ্রমিকদেরকে, আপনি তো তাদের অধিকার নিয়ে কাজ করেন, তাদের কথা আপনি বলে থাকেন। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে একটু বলবেন আজকের দিনের গুরুত্বটা কেমন? প্রথমেই আমি আসলে স্মরণ করতে চাই 138 বছর আগে মে দিবসে যারা প্রাণ হারিয়েছিলেন। আপনি জানেন যে 8 ঘন্টা যাতে শ্রম ঘন্টা হয়, সেজন্য আমেরিকাতেই এই আন্দোলনটার সূত্রপাত হয়। কিন্তু শুধু আমেরিকা নয়, আমেরিকা, ইউরোপে সে সময় শ্রমিক আন্দোলন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং শ্রমিক বিদ্রোহ, শ্রমিক সমাবেশ, শ্রমিক ধর্মঘট ওই সময়কালে 19 শতকের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এবং সেই সময়ে শ্রমিকদের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন কলকারখানায় যে শ্রমিকরা কাজ করতেন তাদের শ্রম ঘন্টা, মে দিবসের সূত্রপাতটাই হয় আমেরিকার শিকাগো শহরে 1886 সালের মে দিবসে, যখন শ্রমিকরা তাদের সমাবেশ ধর্মঘট করে। এবং সেই সমাবেশ ধর্মঘটে পরবর্তীতে 3 মে এবং 4 মের যে আন্দোলন হে মার্কেটে, সেখানে কিন্তু পুলিশের হামলা, গুলি, নির্যাতন হয় এবং বহু শ্রমিক গ্রেফতার হন। তার মধ্যে 4 জন শ্রমিককে ফাঁসির মঞ্চেও কিন্তু যেতে হয় এবং তারা প্রাণও দেয়। এবং আমাদের হয়তো আগস্ট পাইজারের কথা মনে আছে যে ওনাকেও কিন্তু ফাঁসির মঞ্চেতে নেওয়া হয় এবং উনি তখন বলেন যে আমাদের টুটি যেভাবে চেপে ধরা হয়েছে, এই শ্বাসরুদ্ধ অবস্থা কিন্তু হয়তো একসময় পরিবর্তন হবে এবং আমরা আরও শক্তি নিয়ে ফিরে আসব। এবং সেই সময় 8 ঘন্টার স্বীকৃতিটাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যারা এখন মানে আইনিভাবে শ্রম ঘন্টা আমাদের দেশেও 8 ঘন্টা আছে, সেই স্বীকৃতিটা যে এসছে সেটা কিন্তু এই ঐতিহাসিক যে মে দিবস, সেই মে দিবস থেকে এসছে। এবং আজকে আমি মে দিবসে শিকাগোর সেই শ্রমিকদেরকে স্মরণ করার সাথে সাথে আমাদের দেশের মজুরি আন্দোলনের সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে পোশাক কারখানার যে শ্রমিকরা আন্দোলন করছিলেন তাদের বেতন বাড়ানোর জন্য, আমাদের কয়েকটা জোট থেকে আমরা দাবি করেছিলাম যে 25,000 টাকা শ্রমিকদের মজুরি হওয়া দরকার। কারণ বর্তমানে বাজারের যে অবস্থা, সেটা দিয়ে কোনোভাবেই শ্রমিকদের বাঁচা সম্ভব না। কোনো সংগঠন 23,000 দাবি করেছিলেন, কিন্তু সেই দাবি করতে গিয়ে শেষ পর্যন্ত 12,500 টাকা মজুরি হয়েছে। কিন্তু 12,500 টাকা মজুরি টুকু হতে গিয়েও দেখা গেল যে 4 জন শ্রমিক প্রাণ হারালেন, বহু শ্রমিক গ্রেফতার হলেন। তা আমি আজকে বিশেষভাবে যে 4 জন শ্রমিক মজুরি আন্দোলনে করতে গিয়ে মজুরি আন্দোলনকালীন সময়ে প্রাণ হারিয়েছেন, আঞ্জুয়ারা, রাসেল, ইমরান এবং জামাল উদ্দিন, তাদেরকেও বিশেষভাবে স্মরণ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এই জায়গাটাতে তাসলিমা আপা বলবেন যে আপনি যখন শুরু করলেন শিকাগো থেকে, আমেরিকা থেকে, আমরা জানি যে লেবার ফোর্স এখন ওখানকার পরিবেশ পরিবর্তন হয়েছে। আবার আপনি আসার আগে আমি জানি না টেলিভিশনে দেখেছেন কিনা, আমরা একটা
প্রতিবেদন দেখছিলাম আমাদের দক্ষিণ এশিয়া থেকে সারা পৃথিবীর বিশেষ বিশেষ জায়গাতে শ্রমিক সরবরাহ করা হয়, মানে যেটাকে বলে হচ্ছে আপনার হোয়াইট কলার জব না, যেটাকে বলা হয় ব্লু কলার জব, এই জায়গাগুলোতে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের যারা শ্রমিকরা আছেন, ভাই বোনরা আছেন, অন্যান্য দেশের সাথে যদি তুলনা করা হয়, এই তুলনাটা কিভাবে করবেন তাসলিমা আপা আপনি? তুলনাটা করতে গিয়ে আমি একটু ওই পেছন থেকে আবার আসি। যখন আমেরিকাতে শিকাগোতে এই মুভমেন্টটা হয়, সেই 1880 সালের সময়টা, আন্দোলনটা হয় 86, কিন্তু ওই সময়ে দেখা গেছে যে আমেরিকাতে কিন্তু অনেক আশেপাশের দেশের শ্রমিকরা আসছে, তারা একটা ভালো কাজের সন্ধানে বা একটা স্বপ্ন যে তারা আরও ভালো থাকবেন। লাখে লাখে মানুষ কিন্তু আমেরিকাতে সেই সময় আসতেন। এবং আমরা যদি দেখি যে আমাদের দেশেও আমরা দেখব যে বিভাগীয় শহরগুলোতে, যেগুলোতে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, সেইখানে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রমিকরা আসছে। আবার শ্রমিকদের একটা অংশ বাংলাদেশ ছেড়ে অন্য দেশে, মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিক হিসেবে তারা কাজ করছেন। এবং আমাদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের পোশাক খাতের যে মালিক পক্ষ আছেন, ওনারা বলছেন, যখন রানা প্লাজা হয়েছিলেন ওনারা বলছিলেন যে বাংলাদেশের 50 বছরে ওনারা $50 বিলিয়ন স্বপ্ন দেখছেন। এখন সেই স্বপ্ন কিন্তু অতিক্রম করেছে, ছাপিয়েছে $100 বিলিয়ন। ফলে এই দিক থেকে আপনি বলতে পারেন যে আমাদের অর্থনীতি বা আমাদের শিল্প খাতগুলো স্থিতিশীল অবস্থার দিকে এগোচ্ছে। এবং আমরা রাশিয়া ইউক্রেন সংকটের কালীন সময় আমরা দেখেছি, বা করোনার সময় দেখেছি, রাশিয়া ইউক্রেনের সময় আমরা দেখেছি যে রপ্তানি খাতগুলো যত অন্যান্য খাতগুলো ছিল, সবগুলো খাতই কিন্তু একভাবে পতনের দিকে ছিল, কিন্তু গার্মেন্টস খাতটাই একমাত্র এগিয়ে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন অর্থনৈতিক সেক্টর যতটা উন্নয়নের দিকে যাচ্ছে, কোড আনকোড উন্নয়ন যদি আমরা বলি, সেই উন্নয়নের ভাগিদার আমাদের পোশাক শ্রমিক বা আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ আছে, তারা হচ্ছেন কিনা, এই প্রশ্নটাই আমার মনে হয় মে দিবসে করা খুব জরুরি। ফলে আমার কাছে মনে হয় যে শ্রমিকরা বা শ্রমজীবী মেহনতি মানুষরা, সেটা পোশাক শ্রমিকই বলি, যেহেতু পোশাক শ্রমিকের কথা হয়তো আমি একটু বেশি বলবো, যেহেতু আমি এই সেক্টরের একজন কর্মী হিসাবে নিজেকে মনে করি, তো সেখানে কিন্তু শ্রমজীবী বা পোশাক শ্রমিকদের জীবন মানের বড় পরিবর্তন হয়েছে, সেটা আমরা বলতে পারছি না। 8 ঘন্টার স্বীকৃতিটা আমরা কাগজে কলমে পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের দেশের পোশাক শ্রমিক বা শ্রমজীবী মানুষ কি 8 ঘন্টা কাজ করে বাঁচতে পারে? বা এখন যে 12,500 টাকা বেতন, সেখানে কি সে চাইলেই বলতে পারে যে আমি ওভারটাইম করব না? আইনে কিন্তু বলা আছে 4 ঘন্টার বেশি ওভারটাইম, একসময় 2 ঘন্টা ছিল শ্রম আইনে, এখন 4 ঘন্টার বেশি ওভারটাইম করানো যাবে না, এবং কাউকে জোর করা যাবে না। জোর করার তো মানে কোনো শ্রমিককে বলতে পারবেন যে উনি কারখানায় বলেন যে আমি আজকে কাজ করব না, ওভারটাইম করব না, তাহলে কি তার চাকরি থাকবে? কখনোই তার চাকরি থাকবে না। আবার অনেক শ্রমিকরা নিজে থেকেই আসলে ওভারটাইম খোঁজেন, যে কোন কারখানায় ওভারটাইম আছে বা কোথায় গেলে, শুধু পোশাক শ্রমিক না, অন্যান্য যে ভাসমান শ্রমিকরা আছে, অন্যান্য সেক্টরের শ্রমিকরা আছেন, তারাও কিন্তু একইভাবে খোঁজেন যে কোথায় গেলে তারা বাড়তি আয় করতে পারবেন। এই বাড়তি আয়টা কিন্তু আমার স্বাভাবিক জীবন চলার গতিকে রুদ্ধ করে, কারণ আমি যখন 8 ঘন্টার বেশি কাজ করি, আমি আমার শরীরের মধ্যে একটা বাড়তি চাপ নিই। আমাকে তো 8 ঘন্টা কাজ করেই আমার জীবনটা চলার কথা। এটা সত্য, 8 ঘন্টার মানে ব্যাপারটা হচ্ছে 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা একটু ভালো কাজ, মানে 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা ঘুমাবো, আর বিনোদনের জন্য রাখবো 8 ঘন্টা। খুব একটা আদর্শ কথা হিসেবে রয়ে গেছে। এই মডেলটা ধরেন আপনি বলে না যে আপেলের সাথে আপেলের তুলনা করা উচিত, আপেলের সাথে কমলার তুলনা করলে হয় না আপা। ধরেন ইউরোপ কিংবা আমেরিকার কথা যদি আমরা একটু পাশে রেখে, বাংলাদেশে একটা, যেটা বললেন যে একটা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছে, আমরা যদি বাংলাদেশ থেকে একটু উন্নত যারা, মানে পৃথিবীতে 200টার বেশি দেশ আছে, তাদের সাথে যদি মানে তুলনা করা হয়, এই জায়গাটা থেকে আমরা কোন অবস্থায় আছি? অনেক জায়গায় আপনি দেখবেন যে জাতীয় ন্যূনতম মজুরি আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো জাতীয় ন্যূনতম মজুরি নাই। মানে সকল সেক্টরের, সে গ্র্যাজুয়েটই হোক বা সে পোশাক শ্রমিকই হোক, এই আমরা মানে বাস্তবত দেখতে পাচ্ছি আর কি। আমাদের দেশে সেই সংগ্রামটার মধ্যেই আমাদের থাকতে হচ্ছে। আমরা তাসলিম আপার সাথে আরও কথা বলবো আপা, আমরা একটা বিরতি নিতে চাই। আমরা সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আজ মহান মে দিবস। আমরা বলা হয় যে 3টা খাতে, কৃষি এবং রেমিটেন্স এবং গার্মেন্টস, এই 3টা জায়গাতে মূলত যারা কাজ করে তারা সবাই আসলে শ্রমজীবী কিংবা শ্রমজীবী মানুষ, যেটার উপর আসলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা তাসলিম আপার সাথে ব্যাপারে কথা বলছি, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো, সাথেই থাকবেন।
সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন তাসলিমা আপা, তিনি সভাপ্রধান, গার্মেন্টস শ্রমিক সংহতি নিয়ে তিনি কাজ করেন। আমরা তার সাথে কথা বলছিলাম এবং জানছিলাম অনেক কিছু করি। একদমই তাই। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে বাংলাদেশের উন্নয়নের কথা বলি, সেই বাংলাদেশকে যারা এগিয়ে নেন, যেই বাংলাদেশের ভিত যারা তৈরি করেন, তারা হচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। কারণ তাদের শ্রম এবং তাদের পরিশ্রমের কারণেই কিন্তু আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমার একটা জায়গায় একটু কথা বলার ছিল, আপনি তো গার্মেন্টস সেক্টর নিয়ে অনেকগুলো জায়গার কথা বললেন, কিন্তু একজন শ্রমিক কর্মী হিসেবে নিশ্চয়ই আপনার জানার বাইরে থাকবে না এই তথ্যগুলো। সেটা হচ্ছে এই যে আমরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠান বাংলাদেশে, যারা কাজ করেন দেশের বাইরে গিয়ে, সেই শ্রমিকদের দেশের বাইরে যাওয়া, কাজ করা এবং তাদেরকে দেখভাল করা বা তাদের খোঁজ খবর রাখার যে ব্যাপারটা জাতীয়ভাবে বা আপনাদের মতো সংগঠন যারা আছে, যারা কাজ করে, এই জায়গাতে আসলে আপনারা কতখানি মনোযোগ দেওয়ার আপনাদের সুযোগ আছে যে তারা কেমন আছে বিদেশের মাটিতে যারা কাজ করছেন, তাদের অবস্থা কেমন, যেই কাজের ঘন্টা অথবা যে পরিমাণ পারিশ্রমিক দিবে বলে তাদেরকে কাজ দেওয়া হয়, আদৌ থেকে তা আসলে সবসময় পূরণ করা হয় কিনা, সেই জায়গাগুলিতে আপনারা কতখানি মনোযোগ দিতে পারেন বা কাজ করতে পারেন? আপনাদের মাধ্যমে আমি প্রবাসী শ্রমিক বন্ধুদের, ভাই বোনদেরকেও মে দিবসের শুভেচ্ছা জানাতে চাই। এটা তো অবশ্যই খুব জরুরি বিষয় যে আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আসে সেই জায়গাটা, এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকরা আসলে কিভাবে যাচ্ছে সেই যাওয়ার জায়গাগুলোতে নিয়মগুলো মানা হচ্ছে কিনা এবং সেখানে গিয়ে তারা কোনো দুর্ভোগে পড়ছেন কিনা সেটা দেখার দায়িত্ব অবশ্যই আমাদের দেশের রাষ্ট্রের, পাশাপাশি ওখানে যারা আমাদের দায়িত্বে আছেন রাষ্ট্রদূত, তাদেরও দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো নজর দেওয়া। কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক রকম ফাঁদের মধ্যে শ্রমিকরা পড়েন, বিশেষত যাওয়ার সময় তারা অনেক সময় এমন এজেন্সি বা এমন ব্যক্তিদের মাধ্যমে দালাল চক্রের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে যে অনেক সময় সব কিছুই খোয়াতে হয় এবং ওখানে গিয়েও অনেকে অনেক রকম বিপদের মধ্যে পড়ে। এবং যেভাবে থাকার জায়গাগুলো থাকে, আমরা দেখি যে শ্রমিকরা অনেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় নির্মম পরিশ্রম করেন এবং সেখানে থাকার জায়গা বা ভালো থাকে না। আবার অনেক সময় অনেক রকম মানে পাসপোর্ট ভিসার যে জটিলতা, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু যেতে আমরা দেখেছি কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে শ্রমিকরা ভাগ্যের অন্বেষণে যাচ্ছে এবং সেখানে কি ভয়াবহ অবস্থা শিকার হচ্ছে। তো ফলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের যেমন দায়িত্ব, তেমনি রাষ্ট্রের একটা খুব জরুরি কাজ যে এই প্রবাসী শ্রমিক যারা আমাদের রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যারা তাদের পরিবার পরিজনকে ছেড়ে এই দূর দেশে যাচ্ছেন নিজেদের জীবন বাঁচাতে, প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনকে ছেড়ে, কি পরিমাণ চ্যালেঞ্জের ভেতরে পড়েন। খুবই আমার কাছে দেখা গেল যে এই জিনিসটা খুবই একদম মানে বেসিক বিষয়, কিন্তু তিনি যেহেতু জানেন না তার জন্য এটা অনেক বড় ব্যাপার। যেটা বলছেন সরকারের করা উচিত, যদি দুটো কথা বলেন, এই একটা করা উচিত, এটা করা উচিত, মানে এরকম কি কোনো? একটা তো হচ্ছে যে তারা যাতে কোনোভাবেই কোনো চক্রের মধ্যে যাওয়ার সময় যাতে তারা একটা নিরবিচ্ছিন্ন নিয়মের মধ্যে দিয়ে যেতে পারেন এবং কোনোভাবেই কোনো চক্র, দালাল চক্রের মধ্যে না পড়েন, সেটা একটা দেখার ব্যাপার। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে সেখানে যখন কাজ শুরু করছেন প্রবাসী শ্রমিকরা, সেখানে তারা যেই মজুরি পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা বা সেখানেও তারা কোনো প্রতারণার শিকার হচ্ছে কিনা, সেই জিনিসটা আসলে খুব জরুরিভাবে আমার মনে হয় তদারকি করা দরকার। আপনি যখন বলছিলেন গার্মেন্টস শ্রমিকদের কথাও যখন আপনি বলছিলেন, একটা বৈষম্যের চিত্র আমরা বরাবরই দেখতে পাই, সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, সব জায়গাতেই হোক। আমরা প্রতিবারই দেখি যে বাংলাদেশের শ্রমিক পরিবেশ, যারা কাজে কর্মপরিবেশ নিয়ে কথা হয়, যে কি পরিমাণ কেমন জায়গায় আসলে তারা কাজ করছেন, কেমন ভেন্টিলেশন ব্যবস্থা থাকছে, তাদের কাজের পরিবেশ পরিস্থিতি কেমন, কত ঘন্টা কাজ করবে তা নিয়ে তো নিশ্চয়ই একটা আলোচনা আছে, কাগজে কলমে লেখাও আছে, আপনি যেটা বললেন নিয়ম হয়েছে সেটা। তার বাইরে পরিবেশ পরিস্থিতি নিয়েও অনেক নির্দেশনা আসে উন্নত বিশ্বগুলো থেকে। বাংলাদেশের চিত্র থেকে আপনি কি মনে করেন যে এই বিষয়টা কি আমাদের নিজেদেরই চিন্তা করার কথা না, যে আমাদের শ্রমিকরা কি পরিবেশে কাজ করবে বা সেই জায়গায় পরিবর্তনটা এখন কেমন আপনি দেখতে পাচ্ছেন, একটু যদি বলতেন। উন্নত বিশ্ব থেকে নির্দেশনা, পরামর্শ, প্রেসক্রিপশন, এগুলো তো সবসময় ওনারা আমাদেরকে রেস্কিউর হিসেবে নিজেদেরকে মনে করেন,
কিন্তু আমাদের নিজের দেশকে নিজেকেই রেস্কিউ করতে হবে বা উদ্ধার করতে হবে বা রক্ষা করার একটা প্রাথমিক বা গুরুত্বপূর্ণ কাজ আসলে আমাদের দেশে। সেই ক্ষেত্রে আমাদের দেশের শ্রমিক খাতে যাতে নিরাপত্তা থাকে সেটার জন্য আমাদের দেশের জাতীয় নিরাপত্তার যে সক্ষমতা সেগুলোকে বৃদ্ধি করা দরকার। এই প্রসঙ্গটা অনেক কি করা হয়েছে আপা? সেটাই আমি এটা আসছি যে যখন রানা প্লাজার তারাও জানতে শুরু করেছে যে তাদের পোশাকের পেছনে আসলে কত নির্মম গল্প রয়েছে, তখন আমরা দেখি যে মালিক, সরকার এবং বায়ার তিন পক্ষই কিন্তু বলছিলেন যে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, মজুরি নিশ্চিত করতে হবে, ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে। কিন্তু মানে পরিবেশের পরিবর্তনের কথার সাথে সাথে কিন্তু শ্রমিকদের জীবনমানও সম্পর্কিত। পরিবেশের কি পরিবর্তন হয়েছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, বিশেষ করে পোশাক খাত সহ অন্যান্য যে জায়গাগুলোতে আমরা দেখেছি, কিছুদিন আগে বেইলি রোডে একটা আগুনের ঘটনা, তার আগে হাশেম ফুডে শ্রমিকরা, টেম্পাকোতে, এগুলো কিন্তু গার্মেন্ট না, কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা দেখছি শ্রমিক ভাই বোনরাই সবচেয়ে বেশি জীবনের ঝুঁকিতে পড়ছেন। এবং এই যে ঘটনাগুলো ঘটতে পারছে তার মানে হচ্ছে যে শুধু পোশাক খাতকে হিসাব না করে যদি আমরা সার্বিকভাবে দেখি, পোশাক খাত হয়তো একটা রানা প্লাজা একটা জাগরণী ডাকের মতো আমাদেরকে নাড়া দিয়েছে বা আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে যেই উদ্যোগগুলো নিলে এই দিকে আরও সতর্ক হওয়া যেত সেগুলো কিন্তু পুরোপুরি হয়েছে বলা যাবে না। কিছু দিকের উন্নতি হয়েছে, যে ভবনের ক্ষেত্রেও আরও সতর্ক হয়েছেন বা কমপ্লায়েন্সের দিকগুলো মেনটেন করার চেষ্টা করেন। কিন্তু যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে যুক্ত ছিলেন, ধরেন তাজরিনের যে মালিক সোহেল রানা, উনি জামিনে ছাড়া পেয়েছেন। জামিনে ছাড়া পেয়ে তিনি মৎস্যজীবী আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। রানা প্লাজার যে ভবন মালিক এবং যে ভবনের অনুমোদন সরকারি কর্মকর্তারা দিয়েছেন, তারা কিন্তু সোহেল রানা ছাড়া প্রত্যেকেই জামিনে আছেন এবং 11 বছর পর্যন্ত এখন পর্যন্ত এই বিচার প্রক্রিয়াটা খুব ধীর গতিতে চলছে। এবং বিচারের কথাটা আমরা যখনই বলি তখনই সরকার পক্ষ থেকে বা অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে সাক্ষী পাওয়া যাচ্ছে না, শ্রমিকরা সাক্ষী দিচ্ছে না। কিন্তু আমাদের কাছে মনে হয় যথেষ্ট সাক্ষ্য প্রমাণ 24শে এপ্রিল এবং তার পরবর্তী সময় যে উদ্ধার কর্ম চলছে সেটার মধ্যেই নিহিত আছে। ফলে এত সাক্ষীর খুব মানে আইনিভাবেও খুব মানে ওটা কোনো অজুহাত হতে পারে না। ফলে সরকারের সদিচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ। যখন এই 1100 অধিক শ্রমিক প্রাণ হারালো, সেই বিষয়ে যদি বিচার প্রক্রিয়াটা দ্রুত হতো এবং ক্ষতিপূরণের অঙ্কটাও অনেক বড় হতো, তাহলে কিন্তু আমরা হয়তো টেম্পাকো দেখতাম না, আমরা হয়তো হাশেম ফুড দেখতাম না, বা বেইলি রোডও হয়তো আমাদের দেখতে হতো না। ফলে পরিবর্তনের জায়গায় এই জায়গাগুলো কিন্তু থমকে আছে। আবার ক্ষতিপূরণের আইন যদি বলি, শ্রম আইন অনুযায়ী 13 সালে ক্ষতিপূরণ ছিল 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, এখন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা হয়েছে। ফলে মানে একটা মানুষের জীবন কিভাবে 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মূল্যে তাকে পরিমাপ করা যেতে পারে? মূলত কারো জীবনই তো আসলে কোনো টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। কিন্তু আমরা যেটা বলি যে একজন যদি আয় করতে পারতো, সে যে কতদিন আয় করতে পারতো সেই আয়ের কে হিসাব করা, তার পরিবারের কতজন নির্ভরশীল এবং তার কি কি ক্ষতি হয়েছে, সে বেঁচে থাকলে কি কি সুযোগ সুবিধা পেত, সেগুলোর সাথে আরও হিসাব করে একটা এক জীবনের সমান ক্ষতিপূরণ দেওয়া, যেটা একটা মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ হবে। সেই আইনের জায়গাতেও আমরা দেখি যে ক্ষতিপূরণের আইনটা আটকে আছে খুবই নগণ্য একটা অঙ্কে। এই খুব একটা ভালো জায়গাতে আছি আমরা তাসলিমা আপা, আপনি যেটা বললেন। আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতি থেকে এসে ঠিক এই ব্যাপারটাই ফিরতে চাই এবং আরও জানতে চাই দেশের বাইরে অন্যান্য জায়গাতে আপনি যে মডেলে বলছেন কোন কোন দেশে আসলে এই প্র্যাকটিসটা আছে কিনা, হলে কিভাবে সম্ভব হতে পারে, এবং অন্যান্য আরও কিছু বিষয় আছে যেটা নিয়ে আমরা তাসলিমা আপার সাথে কথা বলবো সকালের বাংলাদেশে বিরতি থেকে ফিরে এসে। সকালের বাংলাদেশ দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি এবং এমদাদ সাথে আছি। আমাদের সাথে যিনি অতিথি আছেন তাসলিমা আক্তার। আমরা আপার সাথে কথা বলছি, তিনি সভাপ্রধান গার্মেন্টস শ্রমিক সংহতি। তাসলিমা আপা, আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আসলেই কারো জীবন চলে গেলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না, আবার যে অঙ্কটা বলা হচ্ছে 2-2.5 লক্ষ টাকা, এটাও আসলে একটা জীবনের জন্য বলা যেতে পারে ইনসিগনিফিক্যান্ট। এটা আসলে এটা মানে আপনি যে মডেলটা বললেন, যতদিন বেঁচে থাকতো, যতদিন কাজ করতো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী, নিশ্চয়ই এটা হওয়া উচিত। এই চর্চাটা কি অন্য কোথাও আছে? মানে যারা শিল্পোন্নত, যারা এমন একটা জায়গাতে চলে গেছে, মানে ওই আর্থিক সক্ষমতাটা যেই দেশগুলোর আছে,
ওরা কি এটা বাস্তবায়ন করতে? আমাদের দেশের সাথে আসলে অন্য দেশের তুলনা করাটা খুবই কঠিন হবে, কারণ আপনি আইএলওর যে ধারা আছে বা মারাত্মক ক্ষতিপূরণ আইন যেটা আছে সেই ধারাগুলোর সাথেও একেবারেই সঙ্গতিপূর্ণ না। এবং রানা প্লাজার ঘটনার পরে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু একটা কমিটি হয়েছিল, সেই কমিটিও প্রস্তাব করেছিল 10 থেকে 20 লাখ পর্যন্ত, কিন্তু সেইটাও কিন্তু বাস্তবায়ন হয় নাই। বরং সেই সময়ে বিভিন্ন ব্র্যান্ড মিলে তারা আমাদের দেশীয় শ্রমিক আন্দোলন বা আন্তর্জাতিকভাবে যারা ভোক্তা আছেন তাদের চাপে কিন্তু একটা অনুদান দিয়েছিলেন। সেটাকে আমি কখনোই ক্ষতিপূরণ বলবো না, কারণ ক্ষতিপূরণটা হচ্ছে আমার আইনি অধিকার। আর অনুদান বা ভিক্ষা বা সহযোগিতা সেটা কিন্তু কখনোই অধিকার হতে পারে না। তখন অনেকেই বলেন যে অনেক টাকা তো আসলে শ্রমিকরা পেয়েছে, কিন্তু আসলে সেটা অনুদান ছিল। এবং এই হারটা রানা প্লাজা বা তাজরিনের শ্রমিকরা যে হারে বিভিন্ন ব্র্যান্ড থেকে পেয়েছেন বা সরকার থেকে পেয়েছেন, সেটা কিন্তু অন্য কোনো শ্রমিকের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু ক্ষতিটা তো অন্য শ্রমিকদের একই রকম হবে বা হয়। শ্রম আইনে যতক্ষণ পর্যন্ত পরিবর্তনটা না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রমিকরা সেই অধিকারটা দাবি করতে পারেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে শ্রম আইনে, বাংলাদেশের যে শ্রম আইন আছে সেই আইনে ক্ষতিপূরণের ধারায় অঙ্কটা পরিবর্তন করা দরকার, এক জীবনের সমান ক্ষতিপূরণ। এবং এখন সরকারের কল্যাণ তহবিল থেকে আমরা মাঝে মাঝে দেখি যে শ্রমিকদেরকে কিছু সহায়তা করা হয়, কিন্তু সেটাও কিন্তু একটা সব শ্রমিকরা যে পাচ্ছে এরকম না। ফলে কল্যাণ তহবিলের জায়গায় কল্যাণ তহবিল নিশ্চয়ই ভূমিকা রাখবে, কিন্তু শ্রম আইনে এটা নিশ্চিত করাটা খুবই জরুরি। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু নীতি নির্ধারণী পর্যায়ের চিন্তার কথা আপনি আমাদের সাথে আজকে শেয়ার করলেন। আপা, এই জায়গাটাতে তো আপনি কাজ করছেন একটা লম্বা সময় ধরে। আপনি ব্যক্তিগত জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়, মানে এই মুহূর্তে সক্ষমতা আমাদের কেমন আছে শ্রমিকদের জন্য? কতখানি গুরুত্বের সহকারে তাদের অধিকারগুলো নিয়ে কথা বলার, দেখার এবং সেগুলোকে সমাধান করার জায়গা কতখানি আছে? এবং আপনি সদিচ্ছার কথা বললেন, সরকারের সদিচ্ছার কথা বললেন, আইনগত জায়গায় যদি সেগুলোর পরিবর্তন হয়ে আনা সম্ভব। আপনি একজন, মানে আপনার জায়গা থেকে আপনার কি মনে হয় যে এই সমস্যাগুলো সমাধান হলে কি আদতে পুরো কর্মীদের এখনকার যে কর্মপরিবেশের চিত্র তা কি পাল্টে যাবে কিনা? অবশ্যই পাল্টাবে। আর সক্ষমতার ক্ষেত্রে আমি দুটো বিষয় নিয়ে বলতে চাই। একটা হচ্ছে যে মজুরির প্রসঙ্গ যদি আমি বলি, আর একটা তাহলে এরকম একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি, সেখানে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ বা কৃষক, তাদের অবস্থা দুর্ভোগের মধ্যে কেন থাকবে? ফলে সেই জায়গাগুলো পরিবর্তন করার জন্য জাতীয় ন্যূনতম মজুরি, যেটা আমি আগেও বলেছিলাম, সেটা নিশ্চিত করাটা সরকারের খুব জরুরি একটা দিক। আর আমাদের দেশের উন্নয়নের কথা আমরা সরকারি তথ্য মতে যেগুলো পাচ্ছি সেই অনুযায়ী, ধরেন ওই যে আমরা প্রবাসী শ্রমিকের কথা বললাম বা পোশাক খাতের জায়গাও যদি আমরা দেখি, আমরা কিন্তু অনেক অগ্রগতি আমরা পোশাক খাতেও দেখছি। এবং মানে বিশেষভাবে যত সংকট আসছে, আমি সবসময় খেয়াল করার চেষ্টা করি, যখনই করোনার ধাক্কা বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যখন সারা দুনিয়াতে একটা অর্থনীতি ধাক্কা সামলাচ্ছে, এরকম একটা সময়ও কিন্তু পোশাক খাত দেখছি আমরা খুব একটা শক্তি নিয়ে দাঁড়িয়ে আগানোর চেষ্টা করছে। এবং নতুন প্রজন্মের যে উদ্যোক্তারা আছেন তারাও কাজ করছেন। ফলে এই জায়গায় আমার কাছে মনে হয় যে মানে আমাদের উদ্যোক্তারা বা মালিক পক্ষ বা যারা শ্রমিক নিয়োগ করতে পারে, সেটা গার্মেন্টস হোক, সেটা জাহাজ শ্রমিক হোক, যে কোনো সেক্টরই হোক, সেখানে কিন্তু মানে সেই শ্রমিকদেরকে যে তাদেরকে একটা সুস্থ জীবন দেওয়া, মানবিক জীবন দেওয়া, সেটা নিশ্চিত করার মতো অবস্থা আমি মনে করি যে মালিক পক্ষের আছে। এবং সেইটা করার জন্য তাদের সক্ষমতা আছে, কারণ 40 বছর আগে পোশাক খাত যেভাবে ছিল, এখন নিশ্চয়ই সেটা অনেক উন্নয়ন হয়েছে। এবং এটার সাথে সাথে আন্তর্জাতিক বাজারকেও চাপ দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রেসক্রিপশনের কথা বলছিলেন, উন্নত দেশরা প্রেসক্রিপশন দিতে প্রস্তুত এবং সবসময় সব দায় আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার একটা মনোভাব দেখি। পোশাক খাত নিয়ে আমি একটু বেশি বলছি, কারণ আমরা দেখি যে মালিক সরকারের দায়িত্ব নিশ্চয়ই আছে শ্রমিকদের ভালো থাকা বা খারাপ থাকা নিয়ে, কিন্তু এখানে বায়ারের সম্পর্কও খুব গুরুত্বপূর্ণ, যে বায়ার আসলে পণ্যের দামটা কিভাবে দিচ্ছে। কিন্তু ওনারা সবসময় প্রেসক্রাইব করেন এবং সবসময় বলেন যে শ্রমিকদের এইটা ভালো করতে হবে, ওইটা ভালো করতে হবে, কিন্তু এই বলে ওনারা সব দায় আসলে আমাদের দেশের স্থানীয় মালিক যাদের, তাদের কাঁধে দিয়ে দেন। কিন্তু আমরা দেখি কিছু কিছু জায়গায় কি এটা ডিক্টেট পর্যায়ে চলে যায় কিনা? হ্যাঁ, সেটা তো যাবেই, সেটা তো মানে যাচ্ছেও আসলে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের দেশের যে উদ্যোক্তারা আছেন
সেটা পোশাক খাতের। আন্তর্জাতিকভাবে এই অ্যাকর্ড অ্যালায়েন্স ধরনের সংগঠন প্রাথমিক ভূমিকা রাখতে পারে, কিন্তু একটা চলমান প্রক্রিয়ার জন্য কিন্তু নিজের জাতীয় সক্ষমতাটা বাড়ানো অনেক জরুরি, একদম সেই জায়গায় আমাদের মনে এই জায়গায় জি আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, আমরা পুরোটা সময় জুড়ে কথা বললাম সংকট নিয়ে, পুরোটা সময় জুড়ে আমরা কথা বললাম পরিবর্তন নিয়ে। আপনি একদম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, বাংলাদেশের শ্রমিকদের ইতিবাচক দিক নিয়ে যদি ছোট করে কিছু আপনার বলার থাকে, যে এখন কেমন আছেন তারা, কতখানি ভালো আছেন, খারাপ কতখানি আছেন, বা কি পরিবর্তন দরকার তা আমরা শুনলাম, কিন্তু জানতে চাই যে এখন তাদের যে পরিস্থিতি, এখন যেভাবে বাংলাদেশের শ্রমিকরা এগিয়ে যাচ্ছেন আপনার দৃষ্টিকোণ থেকে, সেই জায়গা থেকে ছোট করে কিছু শুনতে চাই। আমরা যখন বলি যে বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা মধ্যবিত্তরা, কিন্তু তরুণরা তো পোশাক কারখানায় কাজ করছে, তরুণরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভাসমান শ্রমিক হিসেবে বা স্বীকৃত পেশায় কাজ করছে। এবং এই শ্রমিকদেরকে যখন আমি তরুণ শ্রমিকদের দেখি, প্রতিদিন আমি ভীষণ রকম সাহস অনুভব করি এবং মনে হয় যে এত সংকট মোকাবেলা করে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলের একজন নারী বা পুরুষ, বিশেষ করে নারীরা যখন শহরে কাজ করছে, নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক সাহসের যোগায়। এবং আমরা আশা করি এই সাহসী তরুণরা আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং শ্রমজীবী মানুষের জীবন বদলানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদেরকে সাহস জুগিয়ে যাবে। অনেক ধন্যবাদ। সাহসী তরুণ যারা, তাদের হাত ধরে এগাবে। তাসলিমা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সকাল সকাল আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আমি এখন মে দিবসের প্রোগ্রামে যাব, আপনাদেরকেও শুভেচ্ছা মে দিবস। অনেক ধন্যবাদ। তাসলিমা আপা যেটা বললেন যে তরুণদের হাত ধরে বাংলাদেশ বদলে যাবে, আজকের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্মার্ট হওয়ার জন্য আমরা অনেক ম্যানুয়াল নির্ভর যে কাজগুলো আছে, অনেকগুলোতে জায়গাতে টেক নির্ভর নতুন অনেক কিছু আছে, প্রযুক্তি আছে, সেটার সাথে আমরা একসাথে মিলে আসলেই যে জায়গায় যেতে চাই, আমাদের যে রোড ম্যাপগুলো আছে সেইগুলো আমরা শ্রমিক ভাই বোনরা আছে তাদের হাত ধরে এগিয়ে যাব, সেই প্রত্যাশায় শেষ করছি সকালের বাংলাদেশ। ভালো কাটুক আজকের দিনটা, ভালো থাকবেন সবাই, শুভ সকাল আরও একবার।